বেহালা পূর্ব বিধানসভা 2026-এর নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র এবং এই বিধানসভার বিজেপি প্রার্থী শঙ্কর শিকদার তিনি আজ আমাদের সাথে রয়েছেন। তবে বিজেপি প্রার্থীর এই পরিচয়ের আগে তার আরেকটি পরিচয় আছে, তিনি বিশিষ্ট সমাজসেবী। এবার বলতে পারি এই সমাজসেবী থেকে সরাসরি এখন জনগণের সেবক হওয়ার লড়াইতে আপনাকে স্বাগত জানাই সিএনএর পর্দায়। এবং এই যে নির্বাচনী প্রচার চলছে, শেষ মুহূর্তের আর কয়েকটা দিনের অপেক্ষা, এই প্রচারের ব্যস্ততার মধ্যে একটু সময় আপনি বার করে এনেছেন এবং এখানে একটু জিরিয়ে নেওয়া, একটু কথা বলা। এর মধ্যেই জানতে চাইবো, প্রথম দফার নির্বাচন হয়ে গেল, কি বলবেন? কারণ আপনাদের দলের নেতারা বলছেন যে 152টা সিটের মধ্যে 125টার বেশি আপনারা পেতে চলেছেন, এক্ষেত্রে কি বলবেন? প্রথমে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বিশেষ করে সিএন যারা প্রতিনিয়ত বিভিন্ন সময় আমার যে প্রচার, সেই প্রচার আপনারা কভারেজ করছেন। দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকেই সমাজসেবী। ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, সেটা হচ্ছে প্রথমে দেশ, তারপরে দল, তারপর আমরা। তাই আমরা যা কাজ করি দেশের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি। এবার আসি প্রথম পর্যায়ের নির্বাচন। প্রথম পর্যায়ের যে নির্বাচন, সেই নির্বাচন, এবারের নির্বাচন ছিল মানুষের নির্বাচন। এবারের নির্বাচন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন। এবারের নির্বাচন পশ্চিমবাংলাকে বাঁচানোর নির্বাচন। এবারের নির্বাচন পশ্চিমবাংলাকে গ্রেটার বাংলাদেশ হতে না দেওয়ার নির্বাচন। তাই পশ্চিমবাংলার সমস্ত সনাতনী হিন্দুরা, তারা গত 15 বছর এবং তার আগে যে 34 বছর যে অন্যায় সনাতনী হিন্দুদের বিরুদ্ধে হয়েছে, তার জন্য তাদের মনে একটা রাগ তারা এতদিন ধরে পুষেছিলেন। তারা মনে করেন 2026-এর নির্বাচন মানে হচ্ছে শেষ ট্রেন, এই ট্রেনে তাদেরকে চড়তে হবে, তাই বেরোতে হবে, ভোট দিতে হবে। মানুষ বেরিয়েছে, মানুষ ভোট দিয়েছে। 2011-র পরিসংখ্যান যদি আপনারা দেখেন, সেবার ভোট পড়েছিল 84%, এবার ভোট পড়েছে প্রায় 94%। একদম আপনি বুঝে নিন বাকিটা। পরিবর্তন অবশ্যম্ভাবী এবং আমাদের উচ্চ নেতৃত্ব যেটা বলছেন যে 125+, ইট ইজ অ্যাবসলিউটলি রাইট। 125+-এরও মানে এটা হবেই, আমরা আরও বেশি পাবো আশা করি। সারা পশ্চিমবঙ্গের হিসেবটা নয় একদিকে, তবে যদি বলি আমি বেহালার কথা, বেহালাকে আমরা তৃণমূলের একটা শক্ত ঘাঁটি হিসেবে জানি। দেখুন, শক্ত ঘাঁটি বলে কিছু হয় না। গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। গত 15 বছর এই বেহালা পূর্বে তৃণমূলের বিধায়ক ছিলেন, কিন্তু সেই বিধায়করা এই বেহালা পূর্বের জন্য কি করেছেন তার পরিসংখ্যান যদি দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বেহালার মানুষ আজকে পরিবর্তন চাইছে, এটা একেবারে স্পষ্ট। গত 5 বছর যিনি বিধায়িকা ছিলেন এখানে, সেই বিধায়িকা একটা জয়ী জায়গা থেকে কেন তাকে পরিবর্তন করে এখান থেকে ওপারে যেতে হলো? তো শক্ত ঘাঁটি বেহালার মানুষ, তারা গত 15 বছরের যে দুর্নীতি, গত 15 বছরে তাদের ন্যূনতম যে চাওয়া ছিল যে বেহালায় জল জমবে না, বেহালার পুকুর বোঝাই হবে না, বেহালার ড্রেনেজ সিস্টেম ঠিক থাকবে। আজকে আমরা প্রচার করেছি 124 নম্বর ওয়ার্ডে। আমার দেখে অবাক লাগছে যে এই যে জায়গাগুলোতে এটা হয়েছে, আমার একেবারে রোডের পাশে এখনও ওপেন ড্রেন এবং মশা তৈরির একটা আতুর ঘর বলতে পারে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি মানুষ আর দেখতে চাইছে না। আপনি যদি আসেন ক্ষমতায় এই এলাকাতে, আপনার প্রথম 3টে কাজ কি হবে, যেটা একেবারে তৎপরতার সাথে আপনি এই যে ওয়ার্ডগুলো ঘুরে দেখলেন কি কি রয়েছে, যেই 3টে কাজ আপনি একেবারে তৎপরতার সাথে করবেন, সমাধান করবেন? দেখুন, বেহালা পূর্বের প্রথম যে কাজটা হচ্ছে, বেহালা পূর্বে যত জলাশয়গুলো আছে সেই জলাশয়গুলোকে সংরক্ষণ করা। গত 15 বছরের তৃণমূল সরকার এবং তার আগে বামফ্রন্ট সরকার, তারা এই জলাশয়গুলোকে বন্ধ করে দিয়ে, আমি এক্ষুনি আপনাদেরকে কয়েকটা জলাশয়ের নাম একদম বলতে পারি। একটা ক্যান্সার সেন্টারের আগে মহাত্মা গান্ধী রোডের উপরে, শখের বাজার ক্রসিংটা থেকে আপনি টুয়ার্ড চৌরাস্তার দিকে, জনকল্যাণের দিকে যাবেন, একটু এগিয়ে বাদিকে বিশাল বড় পাঁচিল হয়েছে। তো এই যে জলাশয়গুলো আছে, এই জলাশয়গুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে বেহালা পূর্বে জল
জমাজনিত যে সমস্যা, সেই সমস্যার কিন্তু কোনো পরিবর্তন হবে না যদি আগামী দিন এটাকে এখন একটি যতগুলো আছে সেগুলোকে আমরা সংরক্ষণ করতে না পারি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ড্রেনেজ সিস্টেম। বেহালা পূর্বের ড্রেনেজ সিস্টেম এমন একটা জায়গাতে পৌঁছেছে, এমন অপরিকল্পিত, যে 1 ঘন্টার বৃষ্টিতে বেহালা পূর্বে হাঁটু সমান জল থাকে। বিভিন্ন বস্তি এরিয়াতে আমরা গেছি, সেখানে এমন অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে যে বস্তির আশেপাশে যেসব জায়গাগুলো রয়েছে সেখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেগুলো একেবারেই নেই, অপরিকল্পিত। এই রোদের প্রচারে হাইড্রেটেড কিভাবে থাকছেন? ডাব খাচ্ছেন দেখতে পাচ্ছি, আর কি কি করছেন বলে? দেখুন, প্রথম হচ্ছে খাওয়া দাওয়া আমি খুব একটা করছি না, কিন্তু মানুষের যে ভালোবাসা, মানুষের যে উৎসাহ, সেটা যখন দেখি, মানুষ যখন 4 তলার উপর থেকে সাইন দেখাচ্ছে, মানুষ যখন বেরিয়ে এসে হ্যান্ডশেক করছে, মানুষ যখন বেরিয়ে এসে কোলাকুলি করছে, তখন মানে এমনি এনার্জি চলে আসছে। আপনার প্রচারেও দেখেছি বিজেপির বিভিন্ন যারা প্রার্থী রয়েছেন তাদের প্রচারে বারবার একটা কথা উঠছে, হিন্দু ভোটার নিয়ে, হিন্দু হিন্দু ভাই ভাই, এই স্লোগানটাও আমরা শুনছি। সেক্ষেত্রে কি আমরা এটা ধরতে পারি যে মুসলিম ভোট আপনারা চাইছেন না, বা আপনাদের স্লোগানের মধ্যে সেই বিষয়টা আসছে না? এই দিকটা একটু যদি বলেন। আমরা মুসলিম ভোটার চাই না সেটা নয়, রাষ্ট্রবাদী মুসলিম যারা আছে তারা বিজেপিকে সমর্থন করবে, কিন্তু আমরা জানি যে মুসলিম সম্প্রদায়কে যেভাবে বর্তমান পশ্চিমবাংলার যিনি রয়েছেন তিনি যেভাবে তাদেরকে একত্রিত করে রেখেছেন ধর্মের নামে, তাই আমরাও একেবারে সোজা বাংলায় যে হিন্দু, এটা লাস্ট ট্রেন, হিন্দুদের এটা লাস্ট ট্রেন। 2026-এর নির্বাচনে যদি হিন্দুরা একত্রিত না হয়ে ভোট না দেয়, তাহলে এই পশ্চিমবাংলা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি যে পশ্চিমবাংলা, সেই পশ্চিমবাংলা গ্রেটার পশ্চিম বাংলাদেশ হতে যাচ্ছে। আপনারা সংখ্যালঘু সমর্থন পাচ্ছেন এখন, মুসলিমদের তরফ থেকে সংগঠন তৈরি হচ্ছে, আপনাদের বিজেপির মিছিলেও ওরা বেরোচ্ছে, সাপোর্ট করছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে কোনো সভাতে বা কোনো মঞ্চে যদি হিন্দু হিন্দু ভাই ভাই বা মুসলিম বিদ্বেষী যদি কোনো মন্তব্য তারা শুনে, তারা অফেন্ডেড হবে না? দেখুন, রাষ্ট্রবাদী মুসলিম যারা আছে তারা জানে যে রাম রাজ্য কি। রাম রাজ্যে শুধুমাত্র হিন্দুরা থাকবে তা নয়, যারা রাম ভক্ত মুসলিম আছে তারাও থাকবে। তাই যে সমস্ত রাষ্ট্রবাদী মুসলিম আছে তারাও জয় শ্রীরাম বলছে, তারাও ভারত মাতার জয় বলছে, এখানে কোনো বিভেদ নেই। সবথেকে বড় কথা, মোদিজির যে বক্তব্য, তিনি বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তিনি যে প্রকল্পগুলো এনেছেন, কোনো প্রকল্পে কিন্তু বলা নেই যে এটা কেন মুসলিমরা পাবে না, বা এটা কেন হিন্দুরা পাবে, বা এটা আমি শুধুমাত্র হিন্দুদের জন্য করেছি মুসলিমরা পাবে না। কিন্তু পশ্চিমবাংলায় আছে, পশ্চিমবাংলায় মুয়াজ্জিম ভাতা আছে, যেটা শুধুমাত্র মুয়াজ্জিমরাই পাবে। তো সেই কারণের জন্য এখনও যারা রাষ্ট্রবাদী মুসলিম আছে তারা আমরা যে স্লোগান দিচ্ছি বা আমরা যে কথা বলছি, তারা জানে যে এটা ভারতবর্ষের কালচার, ভারতবর্ষের পরম্পরা। তাই সেই পরম্পরাকে তারাও বিশ্বাস করে, তারাও মানে, তাই তারা রাষ্ট্রবাদী মুসলিম হিসাবে ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করে। তাহলে এখন আবার প্রচারে ফেরা? হ্যাঁ, এবার আবার প্রচার, তারপরে কিছু ইন্টারনাল মিটিং, দুপুরের লাঞ্চ, সামান্য লাঞ্চ, তারপরে বিকালবেলা আবার প্রচার, এবং রাত্রবেলা কিছু অফিসিয়াল মিটিং। ব্যাস, আজকের দিনের প্রোগ্রাম শেষ। আমরা তো আছি আজকে বেহালা পূর্বের প্রার্থীর সাথে সারাদিন। সারাদিনের প্রচার শেষে এবার কার্যালয়ে ফেরা। লাঞ্চটা হয়নি এখনো, যদিও বেলা গড়িয়ে গেছে। এখন এনার্জি মিলে কি আছে সেটাই আমরা দেখবো। এখন লাঞ্চ করতে যাচ্ছেন তো দাদা? আচ্ছা আচ্ছা, আপনি এগোন, আমরাও আসছি। আমরাও দেখব প্রচারের পর এনার্জির জন্য মিলে কি কি থাকছে। আসুন। লাঞ্চে শুধুই ফল? আজকে শুধুই ফল, মাঝে মাঝে দুপুরবেলা এমনি রাইস, ডাল, সবজি, মাছ খাওয়া হয়। তাহলে আজকে যেহেতু অনেক দেরি হয়ে গেছে, তাই সেটাই ভাবছিলাম, বেলা গড়িয়ে গেছে, এখন আর লাঞ্চ সম্ভব না। তবে এই ফলগুলোর মধ্যে কি কি ফল আছে একটু দেখি। আপেল আছে, হ্যাঁ,
তরমুজ আছে, কলা আছে, একটা বেদানা আছে, মৌসম্বি আছে। আর মেনলি কি খাবার এই গরমের মধ্যে দুপুরবেলা আপনি প্রেফার করেন? মেনলি সিম্পল ফুড, ভাত, ডাল, বাঙালি টক ডাল, পাতলা মাছের ঝোল, কোনো সবজি। অবসর সময়ে কি করা হয়? আমি যেহেতু একজন ব্যবসায়ী, বিটেক ইঞ্জিনিয়ার, এনআইটি ত্রিচি থেকে আমি প্রায় 10-12 বছর চাকরি করেছি। তারপরে আমি এখন আমার দুটো সংস্থা চালাই। তো সেগুলো ওই একটা সংস্থা আছে যেটাতে আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল এয়ার কন্ডিশনিংয়ের উপরে কাজ করি। তারপরে ধরুন আপনি কোথাও মেডিকেল ইনস্ট্রুমেন্ট তৈরি হচ্ছে বা মেডিসিন তৈরি হচ্ছে, তো সেই সব জায়গাতে ক্লিন রুম অ্যাপ্লিকেশন বলে একটা বিষয় হয়। আচ্ছা। তো এটা একটা 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 ডিফারেন্ট জব অলটুগেদার অ্যাকচুয়ালি। তো সেই সব বিষয় নিয়ে বিভিন্ন সময় পড়াশোনা করি। যে প্রতিদিন নরেন্দ্র দামোদর দাস মোদীজি, আমাদের দেশের প্রধানমন্ত্রী, এবং অমিত শাহজি, ওনাদের যে বক্তব্য, সেগুলো আমি ইউটিউব বের করে করে ওনাদের বক্তব্যগুলো শুনি। ওনাদের বক্তব্য মানে ইতিহাসের অনেক কিছু, মানে আমি হয়তো বা 10টা বই পড়ে না পাওয়া যাবে, একটা বক্তব্য থেকে এরকম 10টা বইয়ের যে সামারিটা, সেটা আমি ওখান থেকে পেয়ে যাব। আচ্ছা। এই বিষয়গুলো সম্বন্ধে আমার খুব। আর খেলাধুলার দিকে কি মানে একটু হয়? বাবা, আমি কলেজ লাইফে আমার ক্রিকেট টিমের ক্যাপ্টেন, আমি ফুটবল টিমের ক্যাপ্টেন। আচ্ছা। দুটো টিমের আমি ক্যাপ্টেন ছিলাম। আমার কলেজ লাইফটাও একটা অন্যরকমের ছিল। মানে কি হয়, ইঞ্জিনিয়ারিং কলেজ জেনারেলি ম্যাক্সিমাম লোক যখন ঘুমাতে আসতো, আমি তখন খেলতে বেরোতাম। অক্টাগন বলে একটা কম্পিউটার সেন্টার ছিল। তো কম্পিউটারে রেগুলার ছেলে পেলে সব গেম, আড্ডা, প্রোগ্রামিং, এসব নিয়ে প্রচুর ছেলে পেলে আছে যারা ম্যাক্সিমাম নাইট কাটিয়ে দিত আর কি। নাইট কাটিয়ে দিয়ে সকালবেলা তারা আসতো ঘুমাতে, আমি তখন বেরিয়ে পড়তাম ফুটবল খেলতে, না হয় ক্রিকেট খেলতে। আমরা একটা টিম ছিলাম বিভিন্ন জায়গা থেকে। এই যে আমি স্পোর্টস নিয়ে এত খেলাধুলা বা ইত্যাদি ইত্যাদি করতাম, তার কারণের জন্যই আমার বডি ফিটনেস আজকের দিনেও অনেক বেটার। তাহলে খেলাধুলার সাথে যখন যুক্ত রয়েছেন, 29 তারিখ একেবারে ময়দানে খেলার জন্য প্রস্তুত একেবারে? এখন আমি তো ময়দানেই খেলতাম, আমি ওরকম ভোটের ময়দানে। দেখুন, ভোটের ময়দান হোক, যে ময়দানই হোক না কেন, খেলাধুলার বিষয়টা একই। শুধু গানে খেলা হবে এই বিষয়টা একটু আলাদা। সেটা আমার মনে হয় পৃথিবীর বুকে একটা দলই পারে। বাকিরা সবাই খেলতে গেলে মাঠে ময়দানেই খেলে, এবং যেখানে প্রকৃত চ্যালেঞ্জ রয়েছে, একটা সিস্টেম রয়েছে, তার মধ্যে খেলে। তাহলে এইভাবে পাওয়ার মিল নিতে নিতে আমরা জানলাম যে যদি ধরি ফুটবলের ক্ষেত্রে, তাহলে গোলকিপারকে কাট দেওয়ার জন্য কতটা রেডি শঙ্কর শিকদার। শঙ্করদা, ভবানীপুরে এবার পালসটা কেমন বুঝছেন? কারণ শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে তিনি 100% নিশ্চিত যে তিনি আসবেন, তিনি বিদায়ী মুখ্যমন্ত্রীকে হারাবেন। এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? দেখুন, আপনি আপনার ভাষায় বলে দিয়েছেন যে উনি বিদায়ী মুখ্যমন্ত্রী। তো ওনাকে পশ্চিমবাংলার মানুষ আর মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে না, এটা একেবারে নিশ্চিত। আর তার যোগ্য উত্তরসূরি শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো জায়গাতেই রয়েছেন। ভবানীপুরে তিনি জিতবেন। ভবানীপুরের মানুষ তাকে চাইছে। ভবানীপুরে যে গণদেবতা আছে, তারা মনে করে যে গত 15 বছরে মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবাংলার সর্বনাশ করেছেন, যেভাবে পশ্চিমবাংলাকে ডুবিয়েছেন, ওনার আর ওই জায়গাতে থাকার কোনো অধিকার নেই। তাই এবার ভবানীপুরের যারা গণদেবতা রয়েছে, তারা শুভেন্দু অধিকারীকেই জেতাবেন। আচ্ছা, বাংলার যে বিষয়টা নিয়ে আপনারা বারবার অভিযোগ করেছেন যে বাংলাতে চাকরির সাথে শিল্পটাও কিন্তু নেই বর্তমান পরিস্থিতিতে, তো সেই দিক দিয়ে দাঁড়িয়ে আপনি যেহেতু একজন ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট এবং তার সাথে পেশাগত দিক দিয়েও তাই, আপনার থেকে জানতে চাইবো এইখানে কি মনে হয় শিল্পের কতটা উন্নতি এখনো হওয়া বাকি আছে, বা এই যে বিগত 15 বছরে কতটা অবনতি হয়েছে?
দেখুন, বাংলা ওয়ান্স আপন এ টাইম একটা শিল্প সমৃদ্ধ রাজ্য ছিল এবং এই শিল্প সমৃদ্ধ রাজ্যে প্রথম যে আঘাত হেনেছিল, প্রথম যারা শিল্পের অ্যাগেনস্টে ছিল বা ইনকলাব জিন্দাবাদ দিয়ে যারা শিল্প বন্ধ করত, তারা ছিল বামফ্রন্ট। আর সেই তাদের যোগ্য উত্তরসূরি হচ্ছে তৃণমূল। আমি আমার ভাষায় বলবো যে যেখান থেকে বামফ্রন্ট শেষ করেছিল, তৃণমূল আর এক ধাপ এগিয়ে শুরু করেছে। সরকারের তরফ থেকে যে বিশেষ উদ্যোগ নেওয়া উচিত, সেই উদ্যোগ যখন না নেওয়া হয় তখন সেখানে শিল্পপতিরা আসেন না। তো সেই কারণের জন্য গত 15 বছরে হয়নি শিল্প পশ্চিমবাংলায়। ভারতীয় জনতা পার্টি আগামী 5 বছরের জন্য, যে যুবদের জন্য আগামী 5 বছরে 1 কোটি চাকরির সুযোগ তৈরি করা হবে, সেটা কোথা দিয়ে তৈরি করবে? প্রথমত যে সমস্ত সরকারি পদগুলো আছে সেগুলো আমরা বলেছি যে 45 দিনের মধ্যে আমরা তার প্রক্রিয়া শুরু করব। সেই পদগুলো, শূন্য পদগুলো ভর্তি করানোর প্রক্রিয়া আমরা শুরু করব এবং আগামী 5 বছরে প্রচুর ভারী শিল্প আমরা পশ্চিমবাংলার বুকে আনব, যাতে পশ্চিমবাংলার প্রতিটি শিক্ষিত বেকার যুবক যারা আছে তাদের কাছে পার্মানেন্ট কাজ থাকে। আচ্ছা, এই যে বলছেন ভাতা কিংবা যুবসাথীর টাকা, এগুলো তৃণমূল সরকার দিচ্ছে, আপনাদেরও তো সংকল্পপত্রে রয়েছে, আপনারাও লক্ষ্মী ভাণ্ডার যেটা হচ্ছে সেটা আপনারা 3000 টাকা দেবেন, আপনারাও যুবসাথী দেবেন, তাহলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, মমতা ব্যানার্জি যেটা করেছেন সেটা ভাতা ছিল, আমরা যেটা দিচ্ছি সেটা ভাতা নয়, সেটা অনুদান। এবং আমাদের তার সঙ্গে আরও কিছু বিষয় আছে। মমতা ব্যানার্জি 1500 টাকা দিয়ে তিনি বলেছেন যে তোমরা এই টাকা নিয়ে কেটলি নাও, চা নাও, কাপ নাও, ঘুগনি তৈরি করো, গিয়ে রাস্তার পাশে বসে যাও। তিনি কিন্তু একবারও তাদেরকে বলেননি যে এই শিল্পটা এসছে, এই শিল্পে চাকরি হোক। পশ্চিমবাংলায় যুব সমাজের জন্য ভারতীয় জনতা পার্টি যে ভরসার সংকল্পপত্র নিয়ে এসছে, সেই সংকল্পপত্রে সেখানে বলা হয়েছে যে আমরা 3000 টাকা করে অনুদান দিচ্ছি যতদিন পর্যন্ত না সে একটা পার্মানেন্ট চাকরি পাচ্ছে, যাতে মিনিমাম স্বাবলম্বী ওয়েতে কাজ করে তারা পড়াশোনা হোক বা যা বিষয় হোক না কেন করে আগামী দিনে যাতে তারা এই ভারী শিল্প বা পশ্চিমবাংলায় যে শিল্প সংস্থা আসবে তাতে তারা পার্মানেন্ট চাকরি পেতে পারে। স্টার্ট আপের মাধ্যমে 10 লক্ষ যুবককে তারা 10 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। ব্যাকগ্রাউন্ড এরকম যে তারা কোনো ছোট ছোট শিল্প সংস্থা বা কোনো ছোট ছোট ব্যবসায়ী সংস্থা তৈরি করে তারা কিন্তু কাজ করতে পারে এবং সেখানে আরও 50 জন, 60 জন, 30 জন, 40 জন যুবক বা যুবতীকে তারা কাজ দিতে পারে। ন্যাশনালের দিকটা যদি দেখি, আজ আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা তিনি বিজেপিতে যোগদান করলেন। যে অরবিন্দ কেজরিওয়াল আন্না হাজারের সঙ্গে মিলে করাপশনের অ্যাগেনস্টে মাঠে বসেছিলেন, রাস্তায় বসেছিলেন, সেই অরবিন্দ কেজরিওয়াল শরাব ঘোটালায় সে গ্রেপ্তার। সেই কারণের জন্যই রাঘব চাড্ডার মতন একজন এত শিক্ষিত ব্যবসায়ী, যার কাছে দেশ আগে, সে সেই দলে থাকবে না এটা সবাই জানতো এবং সেটাই হয়েছে। আবার সন্ধ্যাবেলার প্রচার শুরু, একেবারে আবার পায়ে হেঁটে একই এনার্জির সাথে আবারও মানুষের সাথে দেখা করা, জনসংযোগ করা। দেখুন, এটাই এক কাজ, ভোট যুদ্ধ মানে এটাই তো যুদ্ধ। আর এই যুদ্ধটা হচ্ছে প্রত্যেক মানুষের কাছে কাছে যাওয়া, তাদের কাছে আপিল করা যে কেন পরিবর্তন চাই, কেন পরিবর্তন দরকার, আর গত 15 বছর প্লাস 34 বছরে, 49 বছরে আপনারা কি পেয়েছেন। ওই মাইক বাজিয়ে খেলা হবে ওটা কোনো যুদ্ধ নয়, এটাই আসল যুদ্ধ। যেমন ড্রেনের জল জমা বা অন্যান্য সমস্যার সাথে স্বাস্থ্য কেন্দ্রের একটা সমস্যা রয়েছে, এই দিকটা আপনি কতটা অবগত? বেহালা অঞ্চলে, আমি বেহালা পূর্বের কথা বলছি না, বেহালা অঞ্চলে, বেহালা পূর্ব এবং পশ্চিম মিলিয়ে বিদ্যাসাগর হসপিটাল যেটা রয়েছে, এমন একজন মনীষীর নামে একটা হসপিটাল, কিন্তু সেই হসপিটালের যে পরিস্থিতি সেটা ইতিমধ্যে আমরা সম্মিলিতভাবে একটা সংকল্পপত্র বেহালা পশ্চিমের তরফে সেটা দেওয়া হয়েছে যে আমরা এই বিদ্যাসাগর হসপিটালটাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হসপিটাল এবং
সেই রূপেই আমরা তৈরি করব, যাতে আগামী দিনে এখানকার বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিমবাসীদের যাতে এই হসপিটালের বাইরে তারা কিছু চিন্তা না করতে পারে। গত 15 বছর ধরে আমার একটি দুটি সংস্থা রয়েছে, সেই সংস্থার মাধ্যমে আমরা ডিউরিং আমফান, ডিউরিং কোভিড, ডিউরিং যে বর্ষাকালে জল জমে যাচ্ছে কারো বাড়ি, ইভেন আমাদের ব্যক্তিগত আমাদের সেই নিজের আমাদের যে সংস্থা রয়েছে সেই সংস্থার মাধ্যমে, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি হওয়ার কথা, সেখানে তিনি বাড়ি পাননি বলে তার একমাত্র মেয়ে গ্র্যাজুয়েশন করছে, উপরে একটা ওই ট্রিপলটা নিয়ে ঘুমাচ্ছিলেন, তো তাদেরকেও আমরা উপরে শেড দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। তো এই বিভিন্ন ধরনের কাজকর্ম, এবং অত্র এরিয়ায় যত আপনার ধরুন যারা গরিব আছে, যারা বিভিন্ন ধরনের চিকিৎসা করাতে পারছেন না, যাদের আপনার স্টুডেন্ট আছে যারা ভর্তি হতে পারছে না, যাদের বই কেনার ক্ষমতা নেই, এই ধরনের সব বিভিন্ন ধরনের কাজ বা সামাজিক সেবার সঙ্গে আমরা যুক্ত আছি। পায়ে পায়ে প্রচার চলছে। আমি একটু শঙ্করদার যারা সহযোদ্ধা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। আপনারা তো সহযোদ্ধা, এর এত সহযোগিতা পাচ্ছি আপনাকে বলে বোঝাতে পারবো না। আর আমাদের কর্মীরাও উজ্জীবিত, এবারে কোনো প্রশ্ন নেই, বাংলায় বিজেপি আসছেই। বিজেপি প্রার্থী শঙ্কর শিকদার, সে আমাদের এই কলকাতায় মানে পশ্চিমবঙ্গে যেসব কাজগুলো করছে খুব ভালো, তো আমরা চাই যে পাল্টানো দরকার। প্রচার শেষে সন্ধ্যেবেলা কর্মী সমর্থকদের নিয়ে হালকা টিফিনে ঝালমুড়ি মাস্ট দেখছি। আচ্ছা, ঝালমুড়িটা কি নতুন সংযোজন হয়েছে আফটার আমাদের প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেলেন? না, এরকম বিষয় নেই। আমরা বাঙালিরা তো ঝালমুড়ি খাবোই, এতে কেউ যদি মনে করে এটা তাদের নিজেদের বা প্যাটার্নাল প্রপার্টি, তো ইট ইজ রং না। বাঙালি ঝাল খাবে, বাংলায় যারা আসবে তারা ঝালমুড়ি খাবে, এটা স্বাভাবিক ব্যাপার আছে। খেয়েছেন, মুড়িটা খেয়েছেন প্রধানমন্ত্রী, কিন্তু ঝাল লেগেছিল অন্য লোকের। 4 তারিখের পরে তাদেরকে আমরা একেবারে সত্যি সত্যি ঝাল দিয়ে পুরো একবার খাইয়ে আসবো। এই কাপটা কি আপনার স্পেশাল চা খাওয়ার কাপ? এটা হচ্ছে আপনার আর এই চায়ের কাপটা কম্পেয়ার করুন, এটা বিজেপি আর এটা তার প্রতিদ্বন্দ্বী। দিস ইজ দ্য ডিফারেন্স। আগামী 4 তারিখ রেজাল্টে এটাই আপনারা দেখতে পাবেন। প্রচারে, আড্ডায়, খাওয়া দাওয়ায় আজকের সারাদিনটা কাটলো বিজেপি প্রার্থী বেহালা পূর্ব বিধানসভার শঙ্কর শিকদারের সাথে। আজ আপনার সারা দিনের রুটিন এভাবেই কাটছে, এভাবেই ব্যস্ততায় কাটছে। এই ব্যস্ততার একটা অংশ আজ আমরা হলাম, আপনার সাথে আমরা সময় কাটালাম, আড্ডা দিলাম, কথা বললাম, খুবই ভালো কাটলো। 29 তারিখের জন্য আপনার লড়াইয়ের জন্য আপনাকে অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাদেরকেও। সকাল থেকে আপনারা যেভাবে আমাকে মানে আমার সঙ্গ দিয়েছেন এবং প্রতিদিনকার যে রেগুলার বেসিস যে রুটিন, সেই রুটিনের সঙ্গে সঙ্গে আপনাদেরও হয়তো মানিয়ে নিতে অনেক কষ্ট হয়েছে। তো ভালো লেগেছে যে আপনারা সারাদিন আমার সঙ্গে ছিলেন এবং বিষয়গুলো তুলে ধরেছেন। দেখলেন প্রার্থীর সাথে সারাদিন আমাদের সাথে ছিলেন প্রার্থী শঙ্কর শিকদার, বেহালা পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী। ক্যামেরায় সুরজিতের সাথে পায়েল রায়, ক্যালকাটা নিউজ।